তারপর তারপর তো ঠিক আছে? বাস, আমি তো তাহলে আমি তোমাদেরকে এই রেকর্ডটা দিতে পারতাম। আমি আপাতত ডিনাই করে আবার আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে ম্যাম, গতদিন সেই ক্লাসটা কি রেকর্ড করেছিলেন? গতদিনের ক্লাস বলতে ম্যাম নাটকের যে ক্লাসটা ছিল। না না, এটা তো সব ক্লাস রেকর্ডিং এ যায় না। তোমাদের সঙ্গে আজকে আমার অনলাইন ক্লাস হচ্ছে, এই জন্য এটা আমি রেকর্ডিং এর কথা বলছি। তোমাদের তো আমার অফলাইনে ক্লাস হয়, অফলাইন ক্লাসে তো রেকর্ডিং এর কথা আসে না। ম্যাম, এক্সট্রা যে ক্লাস ছিল অনলাইনে সেটার কথা বলছি না। এক্সট্রা অনলাইন ক্লাস কাদের সাথে? লঞ্চ। আসসালামু আলাইকুম ম্যাম। ও, ওটা কি রেকর্ড কেউ করেছো? আমার কাছে নেই রেকর্ড, যদি কেউ করে থাকো তাদের কাছে থাকতে পারে। ম্যাম সুফিয়ান মনে হয় করছিল। আচ্ছা, হ্যাঁ, সুফিয়ান কি সবাইকে দিয়েছো? রেকর্ড হয়েছে? না ম্যাম, রেকর্ড হয় নাই, ক্লাউডে ছিল না। আমি হোয়াটসঅ্যাপে ওদের করছিলাম যে আমার হয়তো হবে না। হ্যাঁ, ওই রেকর্ডে তোমার সব হয়ে যায়, তো তোমার সব ফোন থেকে করা যায়। তো যাই হোক, আশা করি আজকে যে যে তোমার ইয়ে করবে, সেখানে ওর নাম বললো তিফা। তিফা যদি করে তাহলে হচ্ছে তোমরা পেতে পারবে। তো যাই হোক, এসো আমরা আমাদের কিছু যে মূল আলোচনা আছে, যে বিষয়গুলো আসলে তোমাদের জানা প্রয়োজন। হ্যাঁ, আমি এখন রেকর্ডিং এ দিচ্ছি। দেখো, আমরা একদম ক্লাসের শুরুতেই আমাদের একটা কোর্স, আমরা 6 মাস যে একটা কোর্স করবো, একটা রূপরেখা আমাদের প্রয়োজন, একটা কি করবো। তা আমরা একদম ক্লাসের শুরুতে কোর্স আউটলাইন নিয়ে আলোচনা করেছি। কোর্স আউটলাইন কোর্স সম্পর্কিত যে আলোচনা নতুন নতুন যারা এখানে আমি কই আমার ভালো লাগে সব আমি একটু জানি আমি আর কই তোমাদের গুগল ক্লাসরুমে যে আমাকে ভিডিওগুলো বিদ্যুৎ নাই আছে, করছি ভিডিওগুলো আছে, সেখানে আমরা কিছুটা ওখানে মনে হবে ছিল, ম্যাডাম 3টা ক্লাসে ছিল, কিভাবে একটা পারবেন ছিল করেছি। তো এতে তোমাদের পড়ার কোনো ক্ষতি হবে না, মানে এতে তোমাদের নিজেদের কোনো ক্ষতি হবে না, কিংবা নিজেদের তোমাদের কোনো আলাদা করে লাভও হবে না। যেহেতু এটা পুরো আমাদের ব্যাপার, শিক্ষক সংক্রান্ত ব্যাপার। তোমাদের আমরা যা পড়াচ্ছি, যা করছি, ওটাই তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন আগে আমাদের তিনটা জিনিস ছিল। প্রথম যেটা ছিল বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানা। দ্বিতীয়ত ছিল যে ইতিহাসটাই সাহিত্যিকরা ছিলেন, বাংলা ভাষা বাংলা সাহিত্যের যেসব সাহিত্যিক আছে তাদের জীবন দর্শন সাহিত্য কর্ম, এই বিষয়গুলো সম্পর্কে জানা। এবং আহ আচ্ছা, এবং আমরা আরেকটা বিষয় যেটা খেয়াল করেছি, ছিল যে তোমরা কিভাবে সাহিত্যকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারবে, এরকম 3টা ক্রিয়া ছিল। তোমাদের প্রত্যেকের কাছে আছে গুগল ক্লাসরুমে যারা আছে, গুগল ক্লাসরুমে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে যেটা আসবে, তোমরা কোন প্রোফাইল, কোন আউটলাইন, কোন হ্যান্ড আউট আমরা যাই বলি, তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের প্রত্যেকের কাছে আছে, তারা প্রথম থেকে ক্লাস করছে, তারা বেশ ভালোভাবে জানো। ওখানে তোমাদের আমরা কি কি করবো, কেন করবো, এবং আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন সবকিছু যেখানে দেওয়া আছে আমরা কথা বলছি। আমি শুধু তোমাদেরকে একটা অনুরোধ করবো যে তোমরা একটু গুগল ক্লাসরুমে আগের আগের কোর্সগুলো তোমরা একটু স্ক্রল করবে। অনেকেই আসো তোমরা যারা এখনো গুগল ক্লাসরুমে অভ্যস্ত না, দেখা যাচ্ছে যে ওই আসছে তো একটা ক্লাসরুমে যুক্ত হয়ে আছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওখানে কি কি আছে এই ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে আসে, এই ধরনের প্রবণতা তোমাদের মধ্যে খুব কম আছে। তা আমি আশা করবো যে তোমরা আজকে ক্লাসের পরে হলেও অন্তত যে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক যে যে গুগল ক্লাসরুমে আসো একটু স্ক্রল করবে, দেখবে নিচে কি কি ছিল, আমরা কি কি ম্যাটেরিয়াল দিয়েছি, কি কি নোটিশ আমরা সেখানে দিয়েছি, কিংবা কি কি আলোচনা আমরা করেছি। তোমরা কমেন্ট সেকশন গুলো করতে পারো, তোমাদের এখানে কোনো লুকোচুরি নেই যে হচ্ছে কেউ একজন দেখতে পারে কেউ দেখতে পারে না, ওরকম না, সবার কাছে তোমাদের আছে। তো কোন প্রকার তোমরা সেখান থেকে ভালো মতো দেখে নিয়ে আমি শুধু এই আমাদের মূল আলোচনা চলে যাই যে ওখানে তোমরা যেহেতু বেশ কিছু বিষয় আছে,
আচ্ছা, তার আগে একটু বলে রাখি, নতুন পিরিয়ডও আমরা কি নির্ধারণ ও করেছি। তো আগে ছিল। নতুন পিরিয়ড হচ্ছে যে প্রথমত তোমরা বাংলা ভাষা সম্পর্কে বিস্তৃত জানবে একটা পিরিয়ড, আর একটা হচ্ছে তোমার বাংলা সাহিত্য সম্পর্কে না জানবে, কিভাবে আমরা বাংলা সাহিত্য ও রে আল্লাহ যে আমাদের যে আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট আছে সেটা সম্পর্কে জানতে পারবে। মানে আমরা বাংলা ভাষা সম্পর্কে জানবো এবং বাংলা সাহিত্য সম্পর্কে জানবো। তো আমাদের এই যে আবদ্ধ বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান আমরা এই তোমাদের যখন কোর্স শেষ হয়ে যাবে তখন একটা সার্ভে হয়, কোর্স এক্সিট সার্ভে বলে। সেখানে এই ধরনের প্রশ্ন আসবে যে তোমরা কোর্স আউটলাইন পেয়েছো কিনা, যে তোমাদেরকে এই বিষয়গুলো জানানো হয়েছে কিনা। তো অনেকেই দেখা যায় ওই যে ক্লাসের ব্যাপারে অত জানে না, তারা কি করে লিখে যে না, কোর্স আউটলাইন আলোচনা হয়নি। তো এই ব্যাপারগুলো যাতে তোমাদের ক্ষেত্রে না ঘটে, তোমরা অবশ্যই গুগল ক্লাসরুম স্ক্রল করবে, দেখবে সেখানে সব কিছু আছে। না জানার কারণে যাতে তোমরা ভুল ইনফরমেশন না হারিয়ে যাও। হ্যাঁ, এই ধরনের ঘাটতি না আসে, আমরা সেখানে আলোচনা করেছি। এবং কোর্সের মান ডিস্ট্রিবিউশন, মান বন্টন সম্পর্কে যদি আমরা বলি, তোমাদের 100 নাম্বার, তোমাদের 100 নাম্বারের মধ্যে 10 নাম্বার তোমাদের যে ক্লাস উপস্থিতি, ক্লাস পারফরমেন্স সেখানে চলে যায়। এখানে ফার্মাসি যারা ফার্মাসি ব্যতীত বাকি সবারই মাস ডিস্ট্রিবিউশন একরকম। ফার্মাসিতে কিছুটা পরিবর্তন আছে, তাতেও তোমাদের এই প্রভাব পড়বে না। অন্যদের সময় থেকে তোমাদেরকে যে বেশি চাপ দেওয়া হবে ব্যাপারটা ওরকম। একই জিনিস একটু তোমার ভিন্ন ভাবে উপস্থাপিত হয়। যেমন আমাদের কুইজে আছে 20 নাম্বার, ফার্মাসিতে কুইজে 10 নাম্বার, বাকিতে এটা, আর ফাইনালে গিয়ে 50 নাম্বারের পরীক্ষা হয়। আর বাকিদের ফাইনালে 40, মিড টার্মে 30, কুইজে 20, আর পারফরমেন্স প্লাস অ্যাটেন্ডেন্স সেখানে 10। তো আমরা ইতিমধ্যে এই 2টা কুইজ পার করে চলে এসেছি। প্রথম কুইজটা আমরা দিয়েছি এমসিকিউ আকারে, সেখানে তোমরা অনেকেই অংশগ্রহণ করেছো এবং অনেকেই তোমরা 50%-এর উপরে নাম্বার পেয়েছো। 20টা এমসিকিউতে অনেকেই তোমরা 12, 20 বা 12 এর উপরে পেরেছো উত্তর করতে। আবার বেশ কিছু অনুপস্থিত প্রশ্নও আছে। বিশেষ করে যারা পরে এসেছে তারা তো আর সেই পরীক্ষায় অংশ দিতে পারেনি, তোমরা এখনো সেখানে অনুপস্থিত হিসেবেই আছো। আবার যারা নিয়মিত ছাত্রছাত্রী আসে তারা অনুপস্থিত আছে। অনেকে আবার এসেছে, পরীক্ষা দিয়েছে কিন্তু নাম্বার পেয়েছে কম, 12টাও তাদের এমসিকিউ হয়নি, আরো কম হয়েছে, কারো কারো আরো বেশি কম। তো তাদের সবার জন্যই একটা যাতে তোমরা নিজেদের এই ক্যাপাসিটিটা আরেকটু বাড়াতে পারো। পরীক্ষার উদ্দেশ্য তোমাদেরকে বিপদে ফেলা না, পরীক্ষার উদ্দেশ্য তোমাদের কাছ থেকে তোমরা যা পড়ছো আসলে জিনিসটা বুঝছো কিনা সেটা আদায় করে নিয়ে আসে। সুতরাং পরীক্ষা তোমরা তোমাদের জন্যই দাও, আমরা পরীক্ষা নেই মানে আমাদের জন্য নেই, ব্যাপারটা এরকম। ক্লাসে আমরা করছি তো আদৌ আমরা ক্লাসের আলোচনা বুঝছি কিনা এটি মূল্যায়ন করার পরীক্ষা। এবং ক্লাস টেস্ট গুলো হচ্ছে যে ধীরে ধীরে ক্লাসে যা যা আলোচনা হচ্ছে সেটুকু নিয়ে নেওয়া। তো তোমরা জানো যে তোমাদের প্রতিদিনের উপস্থিতি, প্রতিদিনের তোমাদের কাজকর্ম তার উপরে তোমাদের নাম্বার যুক্ত হয়, ক্লাস অ্যাটেন্ডেন্স এবং ক্লাস পারফরমেন্স সেখান থেকে আসে। ক্লাস পারফরমেন্স, আমি তোমাদের ক্লাস পারফরমেন্স দেখার জন্য 2টা মানদণ্ড তৈরি করেছি। আছে আরো অনেক কিছু, তোমরা ক্লাসরুমে কি ধরনের আচরণ করছো, তোমাদের মধ্যে নৈতিক গুণাবলী, নীতি সংক্রান্ত, ধর্মীয় বলিনি, নীতি সংক্রান্ত যেসব বিষয় আছে, যে সহমর্মিতা, সহযোগিতা, একে অপরের প্রতি তোমাদের মনোভাব কেমন, এই ধরনের যাবতীয় বিষয় ক্লাসরুমে করেছে, কিভাবে কি আচরণ করছে সেগুলো আমাদের পর্যবেক্ষণে থাকে এবং আমি বলবো যে ধারাবাহিক পর্যবেক্ষণেই থাকে। আমরা খেয়াল রাখি যে কেমন তোমরা ক্লাসে কাজ করছো। তারপরে আরেকটা বিষয় থাকে যে তোমার প্রতিদিনের পড়া তুমি পড়ছো কিনা, তোমার প্রতিদিনের পড়া তুমি পড়ছো এটা বুঝছো কিভাবে, পরের দিন ক্লাসে আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি এটা ওটা, তোমরা উত্তর করতে পারা বা আগের ক্লাসে ধারাবাহিকতা জানতে পারা, এটা একটা বা ক্লাসে আমরা একটা বিষয় নিয়ে কথা বলছি, সেই কথার মাঝখানে ধরো আরেকজনকে বললাম তুমি এখান থেকে এইখান থেকে কোথা থেকে পড়ছে, খোঁজাখুঁজি করে জানে না। এই বিষয়গুলো হচ্ছে তোমাদের ক্লাসে তোমরা কতটুকু মনোযোগী এগুলোকে আসলে উপস্থাপন করে, এবং তোমরা নিজেরাও জানো এগুলো মূল্যায়ন করা আহামরি কিছু না।
এবং আরেকটা বিষয় তোমাদেরকে আমি দিয়েছি, সেটা হচ্ছে অনলাইনে যে তোমাদের গুগল ক্লাসরুমে তোমাদের অ্যাক্টিভ থাকার প্রমাণ। আমরা একটা নোটিশ দিচ্ছি, আমরা একটা ম্যাটেরিয়াল দিচ্ছি, সেখানে তুমি তোমার একটা কমেন্ট ড্রপ করবে। জাস্ট একটা কমেন্ট ড্রপ করা তোমাদের, এটা খুব বেশি সময় সাপেক্ষ ব্যাপার না। এটাও তোমাদের একটা, যে তুমি যে গুগল ক্লাসরুমে তুমি যে তোমার ক্লাস সম্পর্কে নিয়মিত সচেতন থাকছ, এটার একটা প্রমাণ। এবং আরেকটা যেটা বলেছি যে আমাদের প্রতিটা ক্লাসের শেষে আমরা হোমওয়ার্ক রাখি, যে তোমরা হোমওয়ার্কটা আমাদেরকে সাবমিট করবে। এই হোমওয়ার্কটা তোমাদের এরকম বেশ কিছু হোমওয়ার্ক দেওয়া আছে আমার জানা মতে। আমি 4টা হোমওয়ার্ক দিয়েছি এরকম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। তা আমি চতুর্থ হোমওয়ার্ক পর্যন্ত অনেকেরই খাতা পেয়েছি, অনেকেই আমাকে খাতা করেছে অনলাইনে। আবার অনেকের দেখা যাচ্ছে একদমই হোমওয়ার্কের ব্যাপারে কোনো মানে পাত্তাই নেই। আমার কাছে সেই তথ্যগুলো আছে, সবই আছে আজকের ক্লাসে, এবং আমি আগামী সপ্তাহে তোমাদের ক্লাস 4টা হোমওয়ার্ক তোমরা আমাকে সাবমিট করো। তার পরীক্ষার আগে আমি চাই তোমরা এটা করো। হয়তো আরেকটা homework, 5টা হয়তো 5টা হোমওয়ার্ক যাবে লাগে। এটা আমি বলে রাখছি, বিশেষ করে নতুন যারা আছো তারা homework-এর ব্যাপারটা হয়তো এখনো জানো না, বা জানলেও বুঝতে পারছো না কিভাবে কি করবো। কোনো নতুন কিছু বানিয়ে লেখা না, তোমাদের যে ম্যাটেরিয়ালস আছে, যে ক্লাস আমরা নিয়েছি, সেখান থেকে তথ্য নিয়ে তোমরা শুধু তুলবে, খাতায় তুলবে, খাতায় তুলে ছবি তুলে গুছিয়ে বানিয়ে আমাকে গুগল ক্লাসরুমে সাবমিট করবে। যে যে অ্যাসাইনমেন্ট, সেই যে অ্যাসাইনমেন্ট তোমরা সাবমিট করে দেবে। হোমওয়ার্কে অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দেবে। এগুলো হচ্ছে আমাদের ক্লাসরুম রুলস সম্পর্কিত কথাবার্তা, তোমাদেরকে জানানোর জন্য আমি বলছি। কারণ মিড টার্মের পরে তোমাদের যখন ফাইনাল শুরু হবে, তখনও আমরা এভাবে আমাদের ধারাবাহিক মূল্যায়ন অব্যাহত রাখবো। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের মিড টার্ম পর্যন্ত যা যা পড়ানো হচ্ছে, আমরা যা যা করছি এই পড়াগুলো মিড টার্ম পর্যন্তই, আমাদের আবার ওগুলোকে রিপিট করতে হবে না। তার মানে তোমার একটা বিষয়, আমি বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কথা বলছি, তুমি মনে করছো আচ্ছা ঠিক আছে, আমি এখন অত একটু ভাষাভাবে পড়ছি, আমি ফাইনালে আরো ভালো করে পড়বো, সেই সুযোগ নেই। তোমার মিড টার্ম পর্যন্ত তোমাকে মিট করে আমরা আবার নতুন করে পড়বো। তো এবং সেখানকার পরীক্ষাও, ফাইনাল পরীক্ষাও তোমাদের ওইগুলোর আলোকে হবে। মিড টার্ম পর্যন্ত তোমাদের মিড টার্মের আলোচনায় থাকবে। এই এই জায়গাটা তোমরা তোমার মনে রাখো। আমরা এখন যা বলছি সেটা ডিসকাশন মিড টার্মের পরে হবে না। তো হোমওয়ার্ক গুলো তোমরা এখনো যারা দিচ্ছ না বা দাওনি, তারা এই ব্যাপারটা মনে রেখো যে মিড টার্মের পরে আর ওই হোমওয়ার্কের কোনো কাজ করতে থাকবে না। মানে তোমার অ্যাক্টিভিটি দেখানোর জন্য ওই মিড টার্মের আগে এটুকুই হাতে থাকবে। আর প্রথম কুইজটা এমসিকিউ আকারে নিয়ে আসতে বললাম, আগামীকাল 12:30টায় তোমাদেরকে আমি একটা সময় দিয়েছে, ওই সময়ে তোমরা আমার কাছে এসে ওই কুইজটা দিয়ে যেতে পারবে। সবাই আসলে আমি দ্রুত সময় পরীক্ষা দিয়ে তারপর আমার কাছে ছেড়ে দিতে সময় লাগবে সর্বোচ্চ 30 থেকে 30, আরো কমেও তোমরা দিয়ে দিতে পারো। আর দ্বিতীয় যে কুইজ আমরা অ্যাসাইনমেন্ট আকারে নিয়েছি, অ্যাসাইনমেন্ট তোমাদের 15 তারিখের মধ্যে সাবমিট করে ফেলার কথা, এবং আমি অনেকেরই অ্যাসাইনমেন্ট সাবমিশন পেয়েছি। আমি এখনো চেক করি নাই যে তোমরা আসলে কারা কারা দাওনি, আমি দেখবো। যারা দাওনি, নতুনদের মধ্যে কি সবাই অ্যাসাইনমেন্ট দিয়েছো? আমি একটু জানার জন্য বলছি। না হ্যাঁ, নতুনদের মধ্যে অনেকেই আসলে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা বুঝতে পারছো না, এই জন্য অনেকেই দাওনি। তো নতুনদের জন্য আমি সময়টা বুধবার পর্যন্ত রাখছি, এই জন্যই আজকে তোমাদেরকে দেখতেছি, যাতে তোমরা এই সময়টার মধ্যে প্রস্তুতি নিয়ে ফেলতে পারো। কারণ মিডটার্ম তো তোমাদের বাংলা মনে হয় 23 তারিখ কি অ্যাসাইনমেন্ট। নতুন যারা আছো তাদের ফার্স্ট কুইজ আমি কালকেই নিয়ে ফেলছি। তোমরা এই আজকে দেখো, তোমরা কালকেই অংশগ্রহণ করে ফেলো। আর
না না, তোমরা ডিপ্লোমা যারা তাদের তো আমি ডেট দিয়েছি আলাদা, তোমরা নিশ্চয়ই দেখেছো ডিপ্লোমাদের কথা। ডিপ্লোমা এখানে তোমাদের তো মঙ্গলবার দিন আসে না, তোমাদের ওই মঙ্গলবারের নিয়মটা চলছে না, তোমাদেরকে আমি শনিবারে দেখছি। তোমাদের notice দিচ্ছি। আমাদের তো পরীক্ষা দিতে কতক্ষণ লাগে? পরীক্ষা তারপরে আবার শনিবারে দেই, শনিবারে কে কে বলছে এই কথা? তুমি কোন ডিপার্টমেন্ট? ট্রিপলি তুমি নোটিশ ভালো করে খেয়াল করো নি, ট্রিপলির আমি শনিবারেই নিয়েছি। তোমরা নোটিশটা ভালো করে পড়ো নি, বোঝা যাচ্ছে। আমি বাকিদের কথা বলছি, অন্য যারা আমার আছে তাদের আজ আগামীকাল, আর তোমরা যেহেতু শুক্র শনি আসো, শনিবার দিন তোমাদের আমি দিয়েছি। যাই হোক, আসছি এবার আলোচনায় যে কথা বলতে জরুরি। হ্যাঁ বলো। না আমি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, আমার নাম মেঘনা মেঘনা। আমি রিসেন্টলি ভর্তি হয়েছি 1 সপ্তাহ আগে, আর আমার বাবা মারা গেছে, এই কারণে আমি আপনার আমি 2 সপ্তাহ যাবত ক্যাম্পাসে নাই। এখন ম্যাম আপনি নতুন করে তো আগামীকালকে আমাদের নিবেন, আমি তো টোটালি করি নাই, আমি কিভাবে করেছি? তো আমার বাবা মারা গেছে, আমি খুব ঝামেলার মধ্যে ছিলাম। আমি আমার করছি তো ওই জন্য সম্পর্কে আমি জানি না। না আপনাকে আমার কাছে কথা বলতে দাও, সে হচ্ছে তোমরা অংশগ্রহণ করো, এই যে পিডিএফ গুলো আছে আজকে ওগুলো নিয়ে কথা বলবো, তারপরে তোমরা এই অংশগ্রহণ করো, দেখবে যে অনেক কিছু, যেহেতু এমসিকিউ তোমরা অনেক কিছু কমন পাবে, আমি বলে দিব কোথা থেকে তোমাদের করতে হবে। তো জায়গাটা বেশি করে অত বেশি জটিল দিচ্ছি না, আজকে তো আমরা আলোচনা করছি এবং করবো। এখন আমরা পড়াতে ঢুকিনি, এখন আমরা আমাদেরকে বিভিন্ন বিষয়ে জানিয়ে রাখছি। মেহজাবিন বলেছে তাই না? মেহজাবিন ও উদ্যান তোমার কথা আমি শুনতে পাবো। হ্যাঁ আমি জানি তোমরা যারা, যেমন আমার গতকালও একজন আছে যে অ্যাডভাইজিং করেছে গতকাল, তো সেও তো আসলে পড়েনি ওখানে, কিন্তু যে নিয়ম তো নিয়মে। এখন আমি নিয়োগ পরীক্ষার জন্য সময় দিয়েছি, তোমরা পরীক্ষায় অংশ নাও, বাকিটা তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমরা তুলতে পারবে। সময় তো চলে যাচ্ছে না, আমিও আছি তোমরাও আছো, অসুবিধা নেই, তোমরা আসো অংশগ্রহণ করো। এক্সাম সেদিন পরীক্ষা শেষ করেছে, যেদিন এক্সাম ওই দিন না, ওরকম হলে আমার অসুবিধা হয়ে যাবে, কারণ তোমাদের সবার একই দিন পরীক্ষা, তোমরা হয়তো জানো না। তো আমি ওই সবগুলা ম্যানেজ করে ওরকম ভাবে করে উঠতে পারবো না, এই জন্য ম্যাম, এই জন্য। আর দেখি তোমরা আসো কালকে, তোমরা প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ যাবার কারণে। তবে কুইজ প্রথম কুইজ তো তোমার একবার দুবারের বেশি আর প্রয়োজন পড়বে না। তোমরা অ্যাসাইনমেন্টটা ভালো করে দিতে পারো। একটা কথা আমি বলতে পারি যে তোমরা যারা নতুন আছো, প্রয়োজনে তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষার সময় আমাকে দিয়ে দিবে, পরীক্ষা দিয়ে এসে তোমরা জমা দিয়ে দিবে, তোমাদের ওইটুকু আমি সুযোগ করে দিতে পারি। হ্যাঁ বাবা খুবই তো করছি। না ওই অ্যাসাইনমেন্ট তোমার জটিল কিছু না, অ্যাসাইনমেন্ট তোমার নাটক দুটোটা এমনিতেই করতে হবে মিড টার্মের জন্য, তো ওটা অ্যাসাইনমেন্ট রেডি করে ফেলা কোনো না। হ্যাঁ বলো। আমরা খুব অল্প ক্লাস পেয়েছি, আমরা এখন মানে পরীক্ষার জন্য একটু আমাদের ভয় লাগছে, আমি কিভাবে প্রস্তুতি আমাদের করতে। হ্যাঁ কে কথা বলছো? আবির শাহ। তোমাদের দেখেছি যে আসন্ন পরীক্ষা, তোমরা যেহেতু ক্লাস কম করেছো, তোমরা অনেকেই জানো না কিভাবে কি করবে। চিন্তা করতাম এখন মানে ডিপার্টমেন্ট তুমি ডিপার্টমেন্ট না। ইংলিশ ডিপার্টমেন্ট, তার মানে তোমরা যখন এসেছো তখন নাটকের আলোচনা শুরু হয়ে গেছে। হ্যাঁ আজকে আমি তোমাদেরকে সংক্ষেপে সেই বিষয়গুলোই বলবো। আমি এবার এই ধারাবাহিক আলোচনায় চলে যাচ্ছি। তোমাদেরকে আমি একটা মানে যারা আমার আসল স্টুডেন্ট, তোমাদেরকে আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে তোমরা একটা খাতা বানাবে, বাংলার জন্য তোমরা একটা আলাদা করে খাতা বানাবে। শুরুতে আমি সবাইকেই বলেছি, তো তোমরা তো নতুন, তোমাদের জন্য আবার বলবো যে একটা খাতা বানাবে, এবং আমি চাইবো যে বাংলা ক্লাস ওয়ার্ক বলো, হোমওয়ার্ক বলো, কিংবা তোমার নোট করা যাবতীয় তথ্য যেন তুমি একটা জায়গায় জড়ো করে রাখতে পারো, পরীক্ষার আগে যাতে দৌড়াদৌড়ি না করতে হয়। তো আমি জানি অনেকের মধ্যে এই অভ্যাসটা আছে, অনেকেই আগে থেকে এই কাজগুলো গুছিয়ে করে, এটা হচ্ছে নিজের গোছানোর কাজ। তো তোমরা তো এখনো ছোট, ইউনিভার্সিটিতে তোমরা
ফার্স্ট সেমিস্টার, সেজন্য শিক্ষক হিসেবে তোমরা বলতে পারো যে তোমাদের থেকে বয়সে বড়, ওই হিসেবে তোমাদেরকে এই পরামর্শটুকু দেব। আর আরেকটা বিষয় হচ্ছে এই পিডিএফ গুলো আমরা গুগল ক্লাসরুমে দিয়েছি, তোমাদের ম্যাটেরিয়াল আমরা যা যা আলোচনা করেছি, যেখান থেকে তোমাদের পড়তে হবে, এই সব বিষয়ে আমি তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি। সেগুলো তোমাদের কাছে হার্ড কপি যেন থাকে, নিজেদের কাছে প্রিন্ট করে নিজেরা এক কপি রেখে দিবে, এটা আমি একদম সবসময় বলি। এবং তোমরা হয়তো দেখে থাকবে যে না, আপনাদের ক্লাসে আমি সবসময় তোমাদেরকে টিকিট করেছি যে হার্ড কপি কোথায়, এই জায়গাটা তোমরা নিজেরাই নিশ্চিত করে নিবে। তো আমি এবার তোমাদেরকে একটু বাংলা সাহিত্যের যে আমাদের ইতিহাস সংক্রান্ত আলোচনা আছে সেই দিকে যাই। তোমাদের এখানে দুইটা আলোচনা আছে, এক হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, আর এক হচ্ছে বাংলা ভাষার ইতিহাস। তো আমরা ভাষার ইতিহাস পড়বো পরে, ভাষার ইতিহাস পড়ার আগে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কিছু কথা তোমাদেরকে বলেছি। ভাষার ইতিহাস বা আমরা সাহিত্যের ইতিহাস নিয়ে বেশ কিছু ক্লাস নিয়েছিলাম। তো আজকে তোমাদেরকে আমি একটা ক্লাসে কিছু বিষয় দেখিয়ে দিব। প্রথম দিকে যে বিষয়গুলো আছে এটা হচ্ছে আমাদের বাঙালি জাতি সংক্রান্ত কিছু তথ্য। কারণ আমরা যারা বাঙালি আছি, আমাদের যাদের ভাষা বাংলা, তাদের লেখা সাহিত্যই তো বাংলা ভাষা হিসেবে স্বীকৃত। যারা বাংলা ভাষাভাষী তারাই বাংলা সাহিত্য লিখেছে বা লিখছে। তো সেই হিসেবে আমাদের এই বাঙালি যারা কিছুটা বিজ্ঞান সম্বন্ধিত তথ্য এখানে আসছে, তোমরা একটা এই সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবে। একটা পিডিএফ আছে বাংলাদেশের ভাষা, সেটা তোমাদের মনে যদিও আমরা যে সাহিত্যিক ইতিহাস আলোচনা করছি, সেখানে এটি আমাদের জানার জন্য, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে না, বলে দিচ্ছি। তোমাদের জানার জন্য যে বাঙালি জাতি কিভাবে এতদূর পর্যন্ত এসেছে। এখানে দেখো ঐতিহাসিক পর্ব এবং ঐতিহাসিক পর্ব না যেটা, সেই পর্বগুলো আছে যে আমাদের এখানে লিঙ্গবতী মানুষ ছিল, অস্ট্রেলিয়া, দ্রাবিড়, এরকম বিভিন্ন মানুষের সমন্বয়ে আসলে আমরা বাঙালি জাতি গড়ে উঠেছি। কিংবা এই আর্যদের প্রভাব, তোমার ঐতিহাসিক যুগের ঐতিহাসিক কালের শুরুতেই আর্য জাতিগোষ্ঠী অঞ্চলে আসে এবং তাদের প্রভাব বেশ দীর্ঘস্থায়ী হয়ে এখনো পর্যন্ত আছে আর্যদের প্রভাব। কিংবা ওই যে বিভিন্ন বিদেশি যে শক্তি আমাদের এই অঞ্চলে বার্ষিক মানে হচ্ছে আরো আরবীয় সংস্কৃতি তারা এসেছে এবং এই অঞ্চল শাসন করেছে, তাদের একটা ধারাবাহিক অনুপ্রবেশ আমরা যদি ভাষিক এবং সাংস্কৃতিক জগতে এগুলো আমরা দেখি। এবং সবচেয়ে তোমরা নিশ্চয়ই পড়তে গিয়ে খেয়াল করে দেখেছো, বা আমরা যখন সামনের দিকে আরো পড়বো এই শাসনামল মানে ব্রিটিশ শাসন এবং পাকিস্তানি শাসনামল বেশি কথা বলছি। আধুনিক যুগের মধ্যে তো আমাদের বেশিরভাগ সাহিত্যের প্রেক্ষাপটে এই দুইটা শাসনামল চলে আসে। সেই হিসেবে ইংরেজ শাসন এবং পাকিস্তান সর্বশেষ পাকিস্তানি শাসন, তারপরে যে আমরা স্বাধীন বাংলাদেশ ভূখণ্ড পেয়েছি। এই হচ্ছে আমাদের একটা জাতিতাত্ত্বিক এবং রাজনৈতিক ইতিহাস থেকে আমরা বলে ধীরে ধীরে পিছিয়ে রেখেছি। এর মধ্যে ঐতিহাসিক অনেক কথা আছে, কত কথা যদি আমরা জানাবো না। আমরা এই বঙ্গ আমাদের এই অঞ্চলটা কত পুরনো তা উল্লেখ হিসেবেও বিভিন্ন জায়গায় দেখতে পাই। সেই ঋগ বেদের উল্লেখ আছে, বঙ্গশব্দের, মহাভারতের উল্লেখ আছে, কিংবা যে মৎস্য পুরাণ, প্রাচীন বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে। এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের আমাদের যে বাংলাদেশ, আমরা যে একটা ভূখণ্ড হিসেবে নিজেকে দেখছে, বাংলাদেশের মানুষ হিসেবে দাবি করি। এই বাংলাদেশ বা বাংলা প্রদেশ এটিকে একজন সংখ্যাগতন এক নামে ব্যবহার করেছে আবুল ফজল। তোমরা নাম শুনে থাকবে আবুল ফজলের, সম্রাট আকবরের সভাসদ ছিলেন তিনি। এই একদম সমগ্র সুবাহ তিনি প্রয়োগ করেছিলেন একদমই রাজনৈতিক কারণে, একটু খাজনা আদায় ওই ধরনের স্বার্থ। তো যাই হোক, নামটা যুক্ত হয়ে গেছে। এরপরে তোমরা নিশ্চয়ই বাংলা ভাষার তাদের যদি বলি, তো এটি আমরা পরে আলোচনা করবো, বিশেষ করে আমাদের মিড টার্মের পর্বে। কিন্তু তোমাদেরকে আমি এইটুকু জানিয়ে রাখতে চাই যে আমরা যে বাংলা ভাষা নিয়ে কথা বলছি বা বাংলা সাহিত্যের ইতিহাস যে আমরা পড়বো, তার সঙ্গে বাংলা ভাষা বেশ গভীরভাবে যুক্ত। কিভাবে?
কারণ ভাষাই তো আগে আসে, তারপরে তোমার সাহিত্য। আগে ভাষা মানুষ মুখে মুখে বলে যোগাযোগের জন্য, তারপরে সেটিকে লিখিত আকারে রূপ দেওয়ার একটা চেষ্টা আসে। তা আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে ব্যাপারটা একদমই সমানভাবে সত্য। প্রথমত আমাদের বাংলা ছিল শুধুই কথ্য ভাষা, মানে শুধু কথা বলতে, তাতে অত সাহিত্য লেখালেখি করেনি। সাহিত্য তো আরো পরের ব্যাপার, আর লেখালেখি অত প্রবণতা ছিল না। ধীরে ধীরে দেখা যাবে যে আমাদের বাংলা ভাষাতে অনেক সাহিত্য রচিত হয়েছে। যখন থেকে আমরা বাংলাকে লিখিত আকারে প্রতিষ্ঠিত করেছি সাহিত্যের মধ্যে, তখনই আমরা আসলে বাংলা ভাষার প্রাচীন রূপটা পেয়েছি। তার আগে যখন লিখিত ছিল না, তার আগে আমরা বাংলা ভাষা কেমন ছিল তার কোনো আন্দাজ আসলে দেখতে পারি না। যে আসলে কেমন ছিল নমুনা তো আমাদের হাতে নেই। যখন থেকে আমরা লিখিত নিদর্শন পাওয়া শুরু করেছি, তখন থেকেই আমরা বাংলা সেই ভাষার ইতিহাস এবং সাহিত্যের ইতিহাসকে একটা প্রামাণ্য ভিত্তিতে পেতে শুরু করেছি। তো সেই হিসেবে আমাদের বাংলা ভাষার ইতিহাস এবং বাংলা সাহিত্যের ইতিহাস আসলে সমান্তরাল ভাবে এগিয়ে যাচ্ছে। আমরা যে বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রাচীন যুগ যাকে একই সঙ্গে বাংলা ভাষারও বাংলা সাহিত্যের মধ্যে দিয়ে একই সঙ্গে বাংলা ভাষারও মধ্য দিয়ে এবং বাংলা সাহিত্যের আধুনিক যুগ, সেখানে আমরা বাংলা ভাষা আধুনিক যুগের নমুনা পেয়ে যাই। মানে এতে আমাদের আলাদা করে কোনো বিশ্বাস নেই। তাহলে এই ভাবে কি আছে, এখানে আমরা আসলে জানতে পারি যে ওই যে প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ যখন থেকে আমরা বাংলাকে গঠিত হতে দেখেছি, আগে কেমন ছিল, এখানে একদম খ্রিস্টপূর্ব ৫,০০০ বছর আগে থেকে কেমন বাংলা ভাষা ধীরে ধীরে গিয়েছে তার একটা তালিকা আছে। এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বইতে উপস্থাপন করেছে, সেখান থেকে আমি ছবি তুলে এখানে সংযুক্ত করেছি। এবং এই ক্ষেত্রে আমাদের যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে সংস্কৃত এবং প্রাকৃত, এই দুইটা বিষয় বাংলাতে সংস্কৃত থেকে আসছে। তোমরা যারা ব্যাকরণের ক্লাস শুরু করে দিয়েছে আমি তাদের সঙ্গে, তারা অনেকেই হয়তো এখন এই ব্যাপারটা জানো। এবং বাকিদের সঙ্গে আমি ব্যাকরণের আলোচনা ওই আগামী ক্লাসগুলোতে করব। তোমরা দেখে থাকবে যে বাংলা সংস্কৃত থেকে আসেনি, বাংলা এসেছে সংস্কৃতের সমসাময়িক প্রাকৃত ভাষা থেকে। যার কারণে আমাদের বাংলা ব্যাকরণে একদম শুরুর দিকে একটা ধারণা ছিল যে বাংলা কিন্তু সংস্কৃত থেকে এসেছে। তো ওই প্রভাবে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাতে প্রচুর সংস্কৃতির শব্দ এসে গেছে। আমরা বাংলা ভাষার শব্দ ভান্ডার দিকে যদি তাকাই, সেখানে দেখতে পাবো যে অনেক শব্দ সংস্কৃত থেকে আসা। তা আমরা আসলে এই ছকের মাধ্যমে বা শহীদুল্লাহ যে তালিকা করেছেন বাংলা ভাষার পূর্বী বা বাংলা ভাষার বংশ তালিকা, সেখানে তিনি দেখিয়েছেন যে আসলে বাংলা এসেছে প্রাকৃত ভাষা থেকে, সরাসরি সংস্কৃত থেকে আসে। এবং ওই প্রাকৃতেরই আরো বিভিন্ন ভাগ আছে। প্রাকৃতের পরে অপভ্রংশ স্তর পার হয়েছে, অপভ্রংশের পরে বঙ্গ কামরূপী, এবং সেখান থেকে এসেছে বাংলা। তোমরা নিশ্চয়ই এই যে আমার দাগ দিয়ে ছবিতে ইতিমধ্যে দেখতে পাচ্ছ, খেয়াল করছো। এই যে আমরা আমরা যে এই বাংলা ভাষাকে আসতে দেখছি, এই স্তর পর্যন্ত আস্তে আস্তে আমাদের বাংলা ভাষার বেশ পরিবর্তন ঘটে গেছে। এবং এই এই মতটা যে সবাই আসলে মেনে নিতে তারা তাও না। এই জায়গাতে এটা কি মাগধী প্রাকৃত না গৌড় প্রাকৃত, এই জায়গাতে এসে অনেকে আমাদের ভাষাতাত্ত্বিক যারা আছেন তারা কিছুটা মতবিরোধ প্রকাশ করেছেন। আমি যে বাংলা যে আসলে সংস্কৃত থেকে আসে তারা একমত। এই যে ভাষা সংগ্রামের মতভেদের মধ্যে আমরা আলোচনা করেছি। আমি আবারও বলছি, আমরা এই বিষয়ে আমাদের মিশ্রণের পরে আরো বিস্তৃত আলোচনা করবো। এবার আসছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে। দেখো, আমি আবারও বলছি যে আমরা বাংলা ভাষা এবং সাহিত্যের ইতিহাসকে একই সঙ্গে বিকশিত হতে দেখবো। প্রাচীন যুগের সাহিত্য নিদর্শন চর্যাপদ, তুমি যখন চর্যাপদ পড়বে, আমরা যখন চর্যাপদ পড়ি, তখন আমরা আসলে সেখানে কি দেখতে পাই, প্রাচীন যুগের ভাষা কেমন ছিল, চর্যাপদের মধ্যে আমরা সেই নমুনা পেয়ে যাই। তার মানে ভাষা এবং সাহিত্যের ইতিহাস আসলে একই সঙ্গে বাংলা থেকে বিকশিত হয়েছে। আমাদের এই বাংলা সাহিত্যের ইতিহাসে তিনটা যুগ আছে। তোমরা দেখবে যে সেখানে যুগ বিভাগ নিয়ে বিস্তৃত আলোচনা আছে, এক একজনের মধ্যে এক এক কথা। এতদিকে তোমাদের যাওয়ার প্রয়োজন নেই, ওটা তো একটা বিস্তৃত আলোচনা, সেখানে যেটা দেওয়া আছে তোমরা পড়ার জন্য জানার জন্য সেগুলো জানতেই পারো। তবে তোমাদের জানার জন্য মৌলিক কথা হচ্ছে বাংলাদেশের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এর মধ্যে মধ্যযুগের শুরুতে
একটা যুগ বলা হয় অন্ধকার যুগ, এবং আধুনিক যুগে এসেও আবার বিভিন্ন ভাগ আছে যে কোনটাকে বলা হচ্ছে যে আমরা আসলে আধুনিক যুগ পার করে চলে এসেছি, এবং এখানে এসে আবার সাহিত্যে ভাগ হয়ে যায়। দেখা যাচ্ছে এতদিন আমরা বাংলা সাহিত্য বলছি, 1947-এর পর থেকে হচ্ছে বাংলাদেশের সাহিত্য। আছে তো ওই যে এত ছোটখাটো নাই বিভাজনের মধ্যেও তোমাদের এটা গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, বাংলা সাহিত্যের 3টি যুগ রয়েছে, এবং সেই 3টি যুগের সময়কাল কি কি? প্রাচীন যুগের সময়কাল বলা হচ্ছে 650, মতান্তরে 950 থেকে 1200। খেয়াল করে দেখো যে একটা যুগের সময় সেখানে 650 কিংবা 950 কিভাবে হতে পারে? এটি আসলে নির্ধারিত হয়েছে চর্যাপদের রচনাকালে স্বীকৃত। আমরা জানি যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগে এখনো পর্যন্ত আবিষ্কৃত একমাত্র সাহিত্য নিদর্শন হচ্ছে চর্যাপদ। লেখালেখিতে এর আগেও ছিল, যেমন আহ বিভিন্ন যে রাজাদের অনুশাসন, পাথরে খোদাই করে টুকিটাকি জায়গায় আমরা বাংলা ভাষা এর আগেও পেয়েছি। তো সাহিত্য হিসেবে আমরা চর্যাপদের আগে অন্য কোথাও পাই না। তো সেই হিসেবে আমরা যখনই বাংলা সাহিত্যের সূচনা কালে দিতে যাই, আমাদের মনে যে চর্যাপদের কথা আসে। চর্যাপদ বাংলা সাহিত্যের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এই চর্যাপদের রচনাকালীন নিয়ে একটা দ্বন্দ্ব আছে, একটা মতভেদ। ওই যে উপরে যে কয়েকজনকে দেখতে পাচ্ছি না, এটা মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার, সুকুমার সেন, মূলত এই দ্বন্দ্বটাও তাদের মধ্যে, মানে তারাই আলোচনা করেছে। আমরা সুনীতি কুমার কিংবা সুকুমার সেন তাদেরকে দেখতে পাবো, তারা ধরে নিচ্ছেন যে চর্যাপদ রচিত হয়েছে 950 সালের দিকে। তো যদি বাংলা চর্যাপদের রচনাকাল 950 হয়, তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন সীমাটাও 950 থেকে শুরু হবে। যেহেতু ডক্টর শহীদুল্লাহ তিনি গবেষণা করে দেখিয়েছেন যে না, চর্যাপদের রচনাকাল আমরা বরং 650-এর মাঝামাঝি দিকে পেতে পারি, বা 650 থেকেই পাই। সেই হিসেবে আমাদের 650 সালটাকে ধরা হয়। তবে বাংলা সাহিত্যের আলোচনা প্রসঙ্গে তোমাদের এই মতভেদটা জেনে রাখা জরুরি। চর্যাপদ 650 নাকি 950, এবং প্রাচীন যুগের সূচনা কালটা সেই একই ভাবে প্রভাবিত হচ্ছে। খেয়াল করে দেখো যে আমি যে 650 বলছি, কিংবা আমাদের শহীদুল্লাহ যে 650 বলছেন, তার মানে এটা একদম এক্সাক্ট 650-এর জানুয়ারি 1 তারিখ ব্যাপারটা তা না। এটা হচ্ছে মানে মানে বলা যায় একটা মোটাভাবে আমি পারি না তো তারিখটা আপনি জানেন না। আমার কাছে আছে না খেতে আছে অত যত্ন করে এগুলো যে এত বড় একটা গবেষণার বিষয় হবে, এবং এই বাঙালি জাতি যে চর্যাপদকে এতটুকু কদর করবে, যারা লিখেছে তারা তো এটা জানতো না। ইতিহাস 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 আমরা পরে যাব। আমরা আলোচনাটাকে এদিক থেকে নিয়ে যাই যে প্রাচীন যুগের সময়কাল আমরা বলছি 750 থেকে 1200 খ্রিস্টাব্দ, এবং মতান্তর আছে 950 বলা হয়। মধ্যযুগ 1201 সাল থেকে 1800 খ্রিস্টাব্দ, 600 বছর ব্যাপী। এর মধ্যে মধ্যযুগের শুরুতে তোমার 1201 থেকে 1350, এই 150 বছরকে অনেক সাহিত্যিক, মানে আমাদের যারা এই ভাষা ইতিহাস লিখেছেন, সাহিত্যের ইতিহাস লিখেছেন, অনেকে অন্ধকার যুগ বলে বিবেচনা করেছে। এবং তোমরাও যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছো নিশ্চয়ই অন্ধকার যুগ এই নামটা জানো। এবং আধুনিক যুগ বলা হচ্ছে 1801 বর্তমান। আমি আবারও বলছি, এগুলোর মধ্যে আসলে অনেক ছোট ছোট বিভাজন আছে, এক একজন ঐতিহাসিক এক একভাবে করেছেন। আমরা মোটাটা হয়েছি সেটা জেনে রাখি। প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের এই হচ্ছে বৈশিষ্ট্য, এবং বৈশিষ্ট্যের আলোকে আমরা পার্থক্য ধারণ করে ফেলতে পারি। তো আমি এখানে একটু পরে আসছি, তোমাদেরকে আমি একটু বলে রাখছি যে এই অন্ধকার যুগ অন্ধকার যুগ বলা হচ্ছে যে বাংলা সাহিত্যে এই 150 বছর, 1201 থেকে 1350, এই 150 বছরে কোন সাহিত্যই লেখা হয়নি। সুতরাং এটি হচ্ছে অন্ধকার যুগ। কেন? কারণ চর্যাপদের সময়সীমা আমরা সর্বোচ্চ হচ্ছে 1200 পর্যন্ত, এবং মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কাব্য। দেখো বলছি মধ্যযুগের আদি নিদর্শন, বাংলা সাহিত্যের না। বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, আর মধ্যযুগের আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কাব্য। তো হচ্ছে শ্রীকৃষ্ণ কাব্য মোটামুটি লেখা হয়েছে এই এই তোমার 1350 থেকে 1450, এই 100 বছরের মধ্যে।
তাহলে ওই 1201 থেকে 1350 কিছুই নেই। আমাদের সমালোচক কথা কি বলছেন যে এটা কি অন্ধকার যুগ? কারণ বাংলা সাহিত্যে আমরা এই সময়টা দেখতে তাকালে কিছু দেখতে পাই না। তবে এখন বিশেষ করে তোমার এই 1900 সালের পর রয়েছে অনেক অনেক সমালোচক আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কেন্দ্রিক যে সমালোচনা গড়ে উঠেছে তাদের অনেকেই এই অন্ধকার যুগ বিষয়টার বিরোধিতা করে থাকেন। তারা বলছেন যে না, আমরা এই সাহিত্যের ইতিহাসটাকে পুরোপুরি অন্ধকার যুগ বলতে পারি না। কেন? কারণ এমন হতে পারে এই সময় সাহিত্য লেখা হয়েছে, তবে আমাদের হাতে একটু পৌঁছায়নি। যেমন তোমরা দেখো, আমি এই যে জায়গাটা একসাথে দেখাচ্ছি, চর্যাপদ এটি আবিষ্কৃত হয়েছে 1907 সালে। লেখা না, লেখা তো হয়েছে আরো আগে। 1907 সালে এটিকে খুঁজে পাওয়া গেছে নেপালের রাজ গ্রন্থাগার থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটি পাওয়া গেছে 1909 সালে। তাও তোমার ওই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁচিপুরা গ্রামে এক গৃহস্থের গোয়াল ঘরে অযত্নে পড়ে থাকতে দেখা যায়। এই গ্রন্থটাকে সামনে পিছে পাতা ছেঁড়া, কে লিখেছে, কত সালে লেখা কিছু দেখা যাচ্ছে না। চর্যাপদেও দেখা যাচ্ছে যে তোমার বিভিন্ন পাতা ছেঁড়া কি হয়েছিল। আর কয়েক বছর পরে গেলে হয়তো পাওয়াও যেত না, চর্যাপদ হয়তো থাকতো যেহেতু গ্রন্থাগারে ছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাগে কি হতো আমরা জানি না, কেউ হয়তো জানতোই না শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বলে একটি কাব্য ছিল, যদিও আসলে নামও এটা ছিল না, নাম করে দেওয়া হয়েছে। এই যুক্তিটা রেখে আমাদের সমালোচক, বিশেষ করে আমরা এই ক্ষেত্রে ডক্টর আহমদ শরীফ এবং ওয়াকিল আহমদের নাম বলতে পারি, তারা এই বিষয়টা উপস্থাপন করেছেন যে হতে পারে এই যে 100 বছরেও কোনো না কোনো গ্রন্থ লেখা হয়েছে আমাদের হাতে এসে পৌঁছায়নি। যেই এই একই ভাগ্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্ষেত্রেও ঘটতে পারতো। এই যুক্তি একটা তারা দেখিয়েছেন। আরেকটা তারা যেটা দেখিয়েছেন, বলছেন যে আসলে অন্ধকার যুগ বলে আমরা যে সময়টাকে যে দেশবস্তুকে চিহ্নিত করছি, ওই সময়ে বাংলা ভাষায় সাহিত্য রচিত হয় এটা সত্য, বা আমরা পাই। তবে এই সময়ে তোমার এই সংস্কৃত গদ্যে পদ্যে লেখা কিংবা প্রাকৃতিকের সঙ্গে কিছুটা মিশেল, মানে সংস্কৃতের প্রাধান্য যুক্ত এরকম বেশ কিছু সাহিত্যের নাম পাওয়া যায়। শূন্য পুরাণ, শেখ শুভদয়া কিংবা প্রাকৃত কৈঙ্গল, এরকম কিছুটা সাহিত্যের নাম আমরা পাই। এগুলো ওই সময়ে লেখা হয়ে। তো এই ধরনের বেশ কিছু যুক্তি দেখে আমাদের ওই সমালোচকরা বলতে চান যে আসলে আমরা যদি একে অন্ধকার যুগ হিসেবে স্বীকার করি, তাহলে বরং আমাদের ওই হিন্দু মুসলিম ঐক্যের মধ্যে একটা ফাটল ধরে। কারণ যারা ওই অন্ধকার যুগের পক্ষে জোরালো যুক্তি দিয়েছেন, তাদের একটা বড় যুক্তি ছিল যে ওই সময় যেহেতু যে মুসলিম শাসনের সূচনা ঘটছিল, সেন রাজাকে পরাজিত করে মুসলিমরা শাসন ক্ষমতা গ্রহণ করছে, সেই বিখ্যাত তুর্কি বীর এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার শাসনকাল। বলতে এই 150 বছরে আসলে তারা অনেক মারামারি কাটাকাটি বা প্রজাদের উপরে অনেক ধরনের অত্যাচার চালিয়েছে। সেই কারণে প্রজা সাধারণ সাহিত্য রচনা করার মতো মানসিকতাই ছিল না। এই কারণে এটা অন্ধকার যুগ। মানে এরকম বেশ কিছু যুক্তি তারা দেখিয়েছে। তোমরা এই বাংলা সাহিত্যের ইতিহাস নামে আমি যে পিডিএফ দিয়েছি সেখানে অনায়াসেই পেয়ে যাবে এই তথ্যগুলো। আমাদের সমালোচকরা বলতে চাচ্ছে না আমরা বরং সেটা অন্ধকার যুগ না বলুন। তারপরেও ওই যে তোমার পক্ষের বিপক্ষে নানা বিতর্ক নিয়ে অন্ধকার যুগ এই 150 বছর এখনো বাংলা সাহিত্যের আলোচনায় বিষয়বস্তু হয়ে আছে। হ্যাঁ, আমরা মধ্যযুগের সূচনাটা 1201 সাল থেকে ধরবো। 1201 থেকে 1800 সাল পর্যন্ত, ও 1800 এর পরে আমরা আধুনিক যুগ বলি। এই যে আমাদের বাংলা সাহিত্যের চর্যাপদটা, আমি আগে সাহিত্যগুলো নিয়ে আলোচনা করবো, তারপরে আমি কথা বলবো যাতে তোমাদের বুঝতে সহজ হয়। দেখো, আমরা চর্যাপদ নিয়ে কেন একটু কথা বলবো? চর্যাপদ একটি আবিষ্কার করেছে সর্বসাধারণ সাহিত্যে আপনি খুঁজে পেয়েছেন, তিনি এটি লিখছেন। এটি লিখেছে তারা লিখেছে আসলে বৌদ্ধ ধর্মাবলম্বী, যারা বৌদ্ধ সহজিয়া বলা হয় তাদের এক ধরনের সহজ পন্থা অবলম্বন করা। দুই ধরনের এই ক্ষেত্রে মতভেদ আছে। একটা হচ্ছে বজ্রযান সহযোগী যারা সাধনা করে সেই সাধনা ক্ষেত্রে, আর একটা হচ্ছে সহজ জ্ঞান। তো আমাদের চর্যাপদ যারা লিখেছেন তারা ছিলেন মূলত ওই সহজ জ্ঞান, এবং তাদেরকে পদকর্তা, যারা এই যে ছোট ছোট পদগুলো লিখেছেন তাদের একটা বলা হতো যে পদকর্তা, এবং তাদের সম্মান সূচক বলা হতো পাদানাম। এটা থেকেও আরো মনে বলা হতো পাদ, এবং পাদ থেকে পা।
সংক্ষেপে বলা হয় পা, যেমন রুই পা, পুকুর পা, কুড়কুড়ি পা, এরকম। তোমরা নিশ্চয়ই এখানে নামের মধ্যে দেখতে পাচ্ছ লুই পাদা নাম, এই নামটা দিয়ে আছে। এটা হচ্ছে সম্মান সূচক, একই ধরনের তোমার সম্মান প্রদর্শন করার জন্য যে ব্যবহার করা হতো। তো এই চর্যাপদ আমরা বাংলা সাহিত্যে বলছি এখনো পর্যন্ত আবিষ্কৃত একদমই প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। কারণ এখন যদি আরেকটা আবিষ্কৃত হয় তখন তার চর্যাপদ একমাত্র থাকবে না, তখন চর্যাপদ হয়ে যাবে দুই মাত্র, নাকি? তখন আর আমরা একমাত্র শব্দটা ব্যবহার করবো না। এটা 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী খুঁজে পেয়েছেন। তো তিনি তো আসলে ওই যে একটা বই আসছে ওরকম হরপ্রসাদ শাস্ত্রীর অপেক্ষায় ছিল, ব্যাপারটা তার ছিল না, বরং হরপ্রসাদ শাস্ত্রী ওখানে 103টা বই পেয়েছেন। চর্যাচর্য নিশ্চয়, সরহপাদ ও কৃষ্ণকালীন দোহা ও টাকার নাম, এরকম 3টা বই পেয়েছেন, যেগুলোর ভাষা দেখে মনে হচ্ছে বা হরপ্রসাদ শাস্ত্রী এই এই ধরনের কিছু পাওয়া যায় কিনা সেই সন্ধানে তারা গবেষণা করছিলেন আসলে বাংলা সাহিত্যের ইতিহাস কিছু আছে কিনা এই কি। আচ্ছা, আমি তোমাদেরকে এই প্রসঙ্গে এসে হরপ্রসাদ শাস্ত্রী কিংবা বসন্ত রঞ্জন রায় এরা কেন হুট করে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কিংবা বাংলা সাহিত্যের ইতিহাস ঐতিহ্য অন্বেষণে অগ্রগামী হয়েছেন সে বিষয়ে সংক্ষেপে দুটো কথা বলে রাখি। যেহেতু তোমরা জানো 1757 সালের পর থেকে আমাদের এই উপমহাদেশে, এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়, ইংরেজ শাসন। প্রথম 100 বছর ছিল কোম্পানি শাসন, তারপরে 1858 সাল থেকে ক্ষমতা গ্রহণ করে রানী সরাসরি গ্রহণ করে নেয়, মানে একদম ব্রিটিশ রাজ্যের সরাসরি অন্তর্ভুক্ত হয়ে ওঠে। এর ভিতরে তো ইঁদুর ঢুকে কাটাকাটি শুরু করবো রে। হ্যাঁ, আমাদের এই উপমহাদেশের বাঙালিদের মধ্যে প্রথমত এখানে আসলে একটা বেশ দীর্ঘ বিষয়, আমি অল্প কথায় বলছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে ইংরেজরা আসার পরে তোমরা জানো যে ইংরেজ হচ্ছে ঔপনিবেশিক শাসক। আর আমেরিকা যে অঞ্চলে এসেছে তাদের মূল লক্ষ্য ছিল এই অঞ্চল থেকে নিজেদের দেশের জন্য এই উৎপাদনের কাঁচামাল সংগ্রহ করা, এবং এই ব্যাপারটা পুরোটাই ছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা সংক্রান্ত। তো যার কারণে মানে এটা একদম যে কোনো ঔপনিবেশিক শাসকদের ক্ষেত্রে সত্য, তারা কি করে যেই অঞ্চলে যায় সেই অঞ্চলের মানুষদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা এগুলোকে অস্বীকার করে, এবং কি করে বলে যে তোমাদের তো কিছুই নেই, আমরা এসে তোমাদেরকে এইসব কিছু দান করেছি। আফ্রিকার ইতিহাস তোমরা জানো, আফ্রিকাকে কিভাবে এই শোষণ করা হয়েছে। এখনকার যুগে এইসব আলোচনা একদমই সরাসরি মানুষ করে, তবে একটা সময় ছিল মানুষ আসলে বুঝে উঠতে পারেনি কি থেকে কি হয়ে যাচ্ছে। তা আমাদের ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা ঘটেছে। এই 1757 পর থেকে যখন ইংরেজরা শাসন করছে, তারা যখন ওই শাসন ব্যবস্থা সামাজিক ব্যবস্থা সব ক্ষেত্রে তারা পরিবর্তন করছিল, অর্থনীতি ভাষা সব ক্ষেত্রে যখন পরিবর্তন আসছে তখন আমাদের ওই 100 বছর 150 বছরের মধ্যে বাঙালি বা এই ভারতীয় উপমহাদেশের মানুষজন ধরেই নিয়েছে যে তারা যা বলছে তাই ঠিক। একটি ব্যাপক এবং আসলে তাত্ত্বিক প্রক্রিয়া, তারপরেও আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি কেন। কারণ আমাদের এই 1960 পরে এসে কেন হঠাৎ করে আমাদের যারা লেখালেখি করছেন তারা কেন হঠাৎ করে এই চর্যাপদ খোঁজার পথে লেগেছেন, কি কাজ, কেন? কারণ ওই যে তোমার আমরা যদি 1885 ধরি, 1885 কংগ্রেস ইতিহাস যারা পড়েছো তারা জানো ভারতীয় জাতীয় কংগ্রেস, তাদের একটা এই লক্ষ্যই ছিল যে তারা কি করবে, ভারতীয় জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদে আমরা ভারতীয়, আমাদের অধিকার আমরা ইংরেজের কাছ থেকে আদায় করবো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আরো অনেক লক্ষ্য ছিল। তো ওই কংগ্রেস তারা যখন প্রতিষ্ঠা করে সাধারণত একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা আমাদের দেখি না আদৌ আমরা জানি সন্ধান করা, সেগুলো সন্ধানের প্রত্যেকটা থেকেই অগ্রগামী হই। তিনি অন্তত পক্ষে 2 থেকে 3 বার, দ্বিতীয়বার গিয়ে তিনি এই গ্রন্থটি খুঁজে পেয়েছেন, তার আগে তিনি আরো 2বার কিংবা বিভিন্ন জায়গায় তখন মানুষ
কি আছে আমাদের কি আছে, এটি হচ্ছে 1885 পরের ঘটনার কথা বলছি। এর মধ্যে 1906 সালে আরেকটি ঘটনা ঘটেছে, সে হচ্ছে এতদিন তো হিন্দুদের কথা বলার জন্য একটা দল ছিল, তখন ওই মুসলিমদের কথা বলার জন্য একটা দল তৈরি হয়, আমরা যাকে বলি ভারতে মুসলমানদের দাবি দেওয়া, তারা আত্মপ্রকাশ করেছে ব্রিটিশদের কাছে তাদের দাবি দেওয়া পেশ করতে। তো এইভাবে মানুষের মধ্যে এক ধরনের জাতীয়তাবোধ, দেশপ্রেম, এই ধারণাগুলো গড়ে উঠতে থাকে। তো সেই সময়ে আসলে এই বাঙালি জাতীয় খোঁজার চেষ্টা করেছে যে আমাদের কি আছে দেখি। এই কারণে দেখবে যে ওই চর্যাপদ বলো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এগুলো সব এই সময়ের দিকে এসে আবিষ্কৃত হচ্ছে, মানুষ একটু অধিক সন্ধানী হয়েছে। তো ওই চর্যাপদের যেই পুঁথিটা আমাদের হরপ্রসাদ শাস্ত্রী পেয়েছেন, পাওয়ার পরে তিনি এটি গবেষণা করেছেন যে এটি আদৌ বাংলা কিনা। যে 3টা বই তিনি নিয়ে এসেছেন সেখান থেকে গবেষণা করে দেখা গেল যে না, কেবল ওই চর্য বিনিশ্চয় পৃথিবী ভাষা বাংলা, তাও আবার এই আমরা যে আধুনিক যুগের যে বাংলা তিনি বলছেন সেই বাংলা না, আরো আগের যুগের বাংলা। তো গবেষণা করে দেখা গেল যে আরে এ তো বেশ প্রাচীন গ্রন্থ, এই গ্রন্থ তো বেশ প্রাচীন। তারপরে গবেষণা করে প্রকাশিত হলো 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছে, এবং তিনি এর নাম দিয়েছিলেন 50 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেটি তোমার 1909 সালে পাওয়া গেছে, ওটাও তোমার 1916 সালে প্রকাশিত হয়েছে, একইভাবে এই নানা গবেষণা করে তারপরে প্রকাশ করা হয়েছে। তো এইভাবে আমরা এই প্রাচীন যুগ সম্পর্কে, বাংলা সাহিত্যের একটা প্রাচীন যুগ আছে সেই সম্পর্কে পরিচিত হই এই হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদ আবিষ্কারের মধ্যে দিয়ে। সেখানে তোমার বলা হয় যে 50 বা 51টি পদ আছে, ছোট ছোট পদ, 8, 10, 12 লাইন এরকম ছোট ছোট পদ আছে। 50 থেকে 51 কেন লেখক কেন তৈরি করলো ছবি চর্যাপদ তোমার খণ্ডিত আকারে পাওয়া যাচ্ছে, কিছু কিছু জায়গায় পাতা ছিঁড়ে গেছে। বিশেষ করে আমরা যদি 23 নং চর্যাপদের কথা বলি, সেটা অদ্ভুত পাওয়া যাচ্ছে, বাকি অদ্ভুত পাওয়া যায়। আরো কিছু পদ আছে যেগুলো একদমই পাওয়া যায়। তো যে ধারাবাহিক যেহেতু ছিল, যে একদিন ছিল এরকম করে দেওয়া ছিল, সেখান থেকে আন্দাজ করা গিয়েছে যে আচ্ছা বেশ কিছু পদ নেই। এবং লেখকদের ক্ষেত্রেও একই ব্যাপার যে পদ মানে হচ্ছে কবিতা। এই যে যেমন এই যে এইটা একটা ছোট যে দেখতে পাচ্ছ, এই যে চর্যাপদ, এগুলো হচ্ছে তোমার এই চর্যাপদে ছোট ছোট এরকম পদের সমাহার ছিল। পদ থেকেই তো পদ্য এসেছে, তোমরা যে বাংলা বইয়ে পড়েছো পদ্য এবং পদ্য এই পদ থেকেই এসেছে। আর কবিতা আকার হয়ে না, তবে কবিতার সঙ্গে আমরা আধুনিক যুগে যে কবিতা তার সঙ্গে এর একটা পার্থক্য আছে, আমরা প্রসঙ্গক্রমে সেই কথা বলবো। দেখো গুগলে একটা লাইন না তোমার দাদাই দাও। না না, লাইন না, আমরা তো আমিতে বলি লাইন তো বলা হয় চরম, আর পদ হচ্ছে তোমার এই যে এই পুরোটা মিলিয়ে একটা পদ। দেখতে পাচ্ছ না, এই যে চর্যাপদ, এই পুরোটা মিলিয়ে একটা পদ। এরকম বললাম না, 8, 10, 12 এরকম বিভিন্ন লাইন ছোট ছোট পদ তারা লিখেছে। আমার বাড়ি প্রাচীন যুগ এবং মধ্যযুগের সাহিত্য নানি যখন মা পড়বো তখন বাপ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই সুবিধা হয়। কাজ আমার জীবনে হয়নি তারপরে ক্যামেরা অন আছে, তো মাঝখানে চলে আসছে। ও আমি শুরুতেই তোমাদের বলে দিয়েছি যে তোমরা ক্যামেরা এই যে এবং পরেরটা মাইক্রোফোন ছিল অফ না রেখো, যাতে অনেক বুঝছো ছাত্র তো তোমরা এখানে ওই আসছো, সবার কিনি যাতে যেটা আছে অসুবিধা না না হয়। তো আমি তো ওটাতে আসলে ছিল শুধু অনেস্টলি যে আমি দেখতে পাচ্ছি না কারটা ক্যামেরা অন না, তোমরা একটু ক্যামেরা গুলো অফ করে দেবো। পরে যখন আমরা আবার কথা বলবো, স্ক্রিন শেয়ার বন্ধ করে দেবো, তখন আবার তোমরা অফ করো। হ্যাঁ ঠিক আছে, এটি খেয়াল করো যে এই ছোট ছোট পদ এরকম তারা বিভিন্ন বিষয় এই পদ লিখেছেন। তো এইখানে হচ্ছে আমরা দেখতে পারি না। বলো পরীক্ষায় যে আপনি কোশ্চেন দিয়েছিলেন, ওই যে ওইখানে তো লেখা ছিল যে 46টি। বলতে দাও, আলোচনাটা শেষ করে। জি ম্যাডাম। দেখো আমরা বলছি যে ওখানে 50টা বা 51টা পদ ছিল এরকমটা ধারণা করা হয়, এবং ওখানকার যারা পদকর্তা মানে যারা লিখেছেন এরকম অন্তত 23 জনের নাম পাওয়া যায়, এবং 24 জন আরেকজনের নাম পাওয়া যায় কিন্তু তার কোনো পদ পাওয়া যায় না, তার লেখা কোনো এরকম সংখ্যা পাওয়া যায়। সেই হিসেবে এই মতান্তরে 24 জন পদকর্তা, এবং পদের সংখ্যা টোটাল বলা হয় 50, মতান্তরে 51।
এবং ওই যে আমাদের পৃষ্ঠা যে ছেঁড়া ছিল সেই হিসেবে আমরা 46টি পূর্ণ পদ মানে এরকম গোটা গোটা 46টা পেয়েছি। আর ওই যে 23 নাম্বারটার অর্ধেক সেই হিসেবে আমরা পেয়েছি মানে হরপ্রসাদ শাস্ত্রী যে বইটা খুঁজে পেয়েছেন সেখানে মোট পদ পাওয়া গেছে 46.5টা। খেয়াল করে দেখো, একটা হচ্ছে চর্যাপদের পদ সংখ্যা কতটি? 50 মতান্তরে 51। আর আমরা মানে পেয়েছি কি পাওয়া গেছে কয়টি? 46.5টি। এই হচ্ছে সেই হিসেবটা। ঠিক আছে, উত্তর পেয়েছো? জি ম্যাডাম। হ্যাঁ, দেখো এবার এই হচ্ছে তোমার চর্যাপদ সম্পর্কে অল্প অল্প কিছু কথা, যে চর্যাপদের আদি কবি বলা হয় দুই পাকে। যদিও আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দুই পাকে আদি কবি স্বীকার করতে রাজি না, তিনি বলছেন যে তোমার সরহ পা হচ্ছে অনেক আগের কবি, কিংবা বাঙালি কবি হচ্ছে মুথুকু পা। এগুলোর নাম এক একটা, আর পা যেটা বলছি সেটি আবারও বলছি, সম্মান সূচক পদবী। আমাদের যে রকম এখন মিস্টার বলা হয়, স্যার বলা হয়, তাই না? বিভিন্ন ধরনের, কিংবা নামের আগে ডক্টর বলা হচ্ছে, এই ধরনের বিভিন্ন সম্মান সূচক পদবী তারা ব্যবহার করছে, তাদেরকে দেওয়া হতো। এর বাইরে কুকুরি পা বলে একজন আছেন, তাকে অনুমান করা হয় যে কুকুরি পা হচ্ছে একজন, হ্যাঁ, ওই মহিলা কবি, মানে চর্যাপদের মহিলা কবি। তবে বললাম না, ধারণা করা হয়। এর পক্ষে আসলে তেমন কোনো জোরালো যুক্তি নেই। ওই তার চর্যাপদের ভাষাটা কিছুটা মেয়েলিক তো, সেই জন্য কানেটের কথা বলছে, বৌরি মানে বউ শাশুড়ির কথা বলছে, বউ শ্বশুরের কথা বলছে, সে সেই হিসেবে এটাকে আন্দাজ করা হয়েছে। চর্যাপদ গুলো আসলে তারা কি সাহিত্য আকারে লিখেছে, এগুলো যে কবিতা হবে সেই আকারে লিখেছে? একদমই না। যারা চর্যাপদ লিখেছেন, আমরা আবার বলছি বৌদ্ধ সহজ ক্রিয়া, তারা আসলে নিজেদের ওই ধর্মীয় কাজে গিয়ে এই পদগুলো লিখেছেন। এগুলোকে বলা হয় যে তারা তাদের সাধন পদ্ধতি উপস্থাপন করেছেন এই পদগুলো। কি যে কিভাবে তাদের, ওই যে তারা তো বৌদ্ধরা হচ্ছে তোমার এই ওগুলো হচ্ছে দেহ সাধনা ভিত্তিক, দেহ সাধনা, যে মানুষকে তুমি এই যে ধর্ম পালন করছো তোমাকে আগে তোমার দেহকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ দেহ নিয়ন্ত্রিত হলে মন নিয়ন্ত্রিত হবে, মন নিয়ন্ত্রিত হলে তুমি সেটাকে পাওয়ার জন্য একদিকে এক বলা যায় কায় মনোবাক্যে সে হতে পারবে। এই দেহ সাধনা বিষয়ক তত্ত্ব আমাদের আরো আছে, যেমন বৈষ্ণব সাহিত্যে আছে দেহ সাধনা। যারা তান্ত্রিক তারাও কিন্তু দেহ সাধনা করে। তোমরা বিভিন্ন যে সিনেমাতে দেখবে তান্ত্রিকের কথা আছে, তান্ত্রিক যারা তারাও দেহ সাধনা করেন। তারপরে আহ এখনকার আমরা কি লালনের কথা বলতে পারি। লালন, লালন সঙ্গীত আমরা সবাই চাই, তাই না? ওই বাউল যারা আছে তার এই এই চিন্তাটাও কিন্তু দেহ কেন্দ্রিক ছিল। দেহকে নিয়ন্ত্রণ করা, দেহের মাধ্যমে দেহের আরাধনা করা। আবার ইসলামে যে ছিল না ব্যাপার তা না, বিশেষ করে আমি ইসলাম বলবো না, এটা হচ্ছে মুসলিমদের মধ্যে এরকম একটা চিন্তা ছিল। ইরানে যার ইসলাম, সে হচ্ছে সুফি ইসলাম বলা হয়, সে সুফিরাও দেহ সাধনা করতো। কিভাবে? যে দেহকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের বাংলা সাহিত্যে। তো ওই চর্যাপদের মধ্যে মূলত বৌদ্ধ সাধকরা তারা তাদের ধর্মীয় কথা লিখে গেছেন। সরাসরি তো ধর্মীয় কথা লিখেননি, কিছুটা আড়ালে আবদান করেছেন। তো দেখা গেল যে তারা যেগুলো লিখছে সমাজ কেমন ছিল সেটা জানতে পারছি, ওই সময়ের ভাষা কেমন ছিল তা জানতে পারি, ওই সময়ের মানুষের খাদ্যাভ্যাস, চিন্তা ভাবনা, সামাজিক অবস্থান, পোশাক আশাক, প্রশাসন, কিংবা রাজনীতি কেমন ছিল, এই অনেক কিছু ওই জানা যে হয়ে যায়। যেমন এখানে একটা মুরগিতে চর্যাপদের নমুনা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একান্তই দেহের কথা বলা আছে, যে কায়া হচ্ছে গাছের মতো, তার পাঁচটা ডাল, এবং এই মানুষের মন হচ্ছে উদ্ভিদ অঞ্চল, সেখানে কাল প্রবেশ করে। হ্যাঁ, এই ধরনের কথা বলা হচ্ছে। এবং লুই বলছে যে এই যদি তুমি নিয়ন্ত্রণ করতে চাও, যে তোমাকে দীর্ঘ করে মহাসুখ পেতে হলে দীর্ঘ ভাবে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা একান্তই দেহকেন্দ্রিক একটা পথ। আমরা দেখতে পাচ্ছি এই চর্যাপদে লুতুই বা যে কথা বলেছেন। কিংবা আমরা যদি চর্যাপদের আরেকটি পদ আছে, 28 নম্বর পদ, সেখানে খবর বা খবর যারা শিকারী, শিকারী জাতি, সেই খবর তার একটা পদ আছে, বলছে যে উঞ্চা উঞ্চা পাবত
নদী পথই সবরই পারে যে উঁচু উঁচু পর্বত সেখানে বসে আছে বা সবরই বাড়িতে মানে আরেক শিকারী জাতির নারী এবং তার পরনে কি গৌরাঙ্গ পুচ্ছ পরিহার সাজাবে। গৌরাঙ্গ মানে হচ্ছে ময়ূরের, আমরা পড়ি না এখন ময়ূরের পাখা মেয়েরা সাথে রাখে, চিড়িয়াখানায় গেলে এই ময়ূরের পাখা বিক্রি করে। বলছে মোরাঙ্গ পুচ্ছ পরিহার সাগরে বিগত গুঞ্জার নারী। বিগত মানে হচ্ছে গলা, গলায় তার গুঞ্জার ফুলের মালা। দেখো মা, মেয়েদের একটা সাজ অলঙ্কারের বর্ণনা এখানে পেয়ে যাবে। কিংবা এই যে শবরের কথা বলা হচ্ছে, আমাদের এই প্রাচীন সমাজ ব্যবস্থায় যে আসলে শিকারীদের একটা বেশ বড় ভূমিকা আছে, তাদের যে অবদান আছে সেটি আমরা জানতে পারছি। কিংবা যে উঁচা উঁচা পার্বতের কথা বলছে, পর্বতের কথা বলছে, তখন আমরা বুঝতে পারি যে এই অঞ্চলের ভৌগোলিক যে ভূমি গঠন সেটি কেমন ছিল। একইভাবে আমরা যদি একটু তোমার তালও তো মোর ঘর নাসিক পরদেশি হাড়ি তো ভাত নাসি নীতি আদর্শী। তবে এই লাইনগুলো হয়তো শুনে থাকবে, এই লাইনগুলো খুবই বিখ্যাত বিখ্যাত লাইন। হচ্ছে যে হাড়ির মধ্যে ভাত নেই, নির্জলিত তাকে উপবাস থাকতে হচ্ছে। ওই সময়ে সমাজকেই প্রতিনিধিত্ব করছে। তো যার কারণে চর্যাপদ আসলে একটা বিষয় হলেও সাহিত্য মর্যাদা পেয়ে যাচ্ছে। আমরা বলছি বাংলা সাহিত্যের এখনো পর্যন্ত পাওয়া একমাত্র প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ সম্পর্কে। তো এইসব কারণে আমাদের সাহিত্যের ক্ষেত্রে চর্যাপদের বেশ গুরুত্ব আছে। ব্রিটিশ পাকিস্তান কাব্যের কথা যদি আমরা বলি, দেখো প্রাচীন যুগ বলে আমাদের কাছে চর্যাপদের কথা মনে আসে এবং চর্যাপদ মানে সেখানে ব্যক্তিগত কথা আছে, সেখানে পদ প্রতিযোগিক কথা আছে এবং খেয়াল করে দেখো কোনো একক মানুষের লেখা না, এটি 23 শতকাব্দ বিজ্ঞানের লেখা। তারপরে এখানে একটা গ্রুপ গ্রুপের কথা আছে, একটা গোষ্ঠীর কথা আছে এবং তারা নিজেদের কথা লিখছেন, তারা তাদের একটা ধর্মীয় কার্যক্রম এখানে উপস্থাপন করছে কিভাবে তোমার সাধন পদ্ধতি করতে হবে। আমরা যে একটু পরে যে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, দেখো প্রাচীন যুগের মধ্যে আমরা এই বৈশিষ্ট্য দেখছিলাম, চর্যাপদের মধ্যে মধ্যযুগেও আমরা এই বৈশিষ্ট্যগুলো পাবো। আমি তোমাদেরকে যদি মধ্যযুগের থেকে সুযোগ করি, এই হচ্ছে আমাদের মধ্যযুগের একটা রূপরেখা। দেখতে যথেষ্ট মনে হচ্ছে মধ্যযুগের সাহিত্য আসলে এত কম না, মধ্যযুগে কি প্রথম সাহিত্য রচিত হয়েছে, মধ্যযুগে আমাদের অনেক অনেক কবি সাহিত্যিকের আগমন ঘটেছে। শ্রীকৃষ্ণ কাব্য তার মধ্যে একদমই রচনার দিক থেকে পুরনো, মানে শুরু যুগের আমরা বলেছি 1350 থেকে 1450 এই সময়ের মধ্যে শ্রীকৃষ্ণের কাব্য লেখা হয়েছে এবং এর লেখক হচ্ছে বসন্ত রঞ্জন রায়। হয় লেখক হচ্ছে গৌরচন্দ্র দাস এবং আবিষ্কার করেছে বসন্ত রঞ্জন রায় বিশেষ বল্লভ। গৌরচন্দ্র দাস একজনের নাম আমরা এখানে পেয়েছি, তাও ওই যে পূর্ব এবং শেষের ক্ষেত্রে না ছিল, তার কারণে একদম চোখ বন্ধ করে আমাদের সমালোচকরা বলতে পারেনি যে তার নাম কি ছিল, রচনাকাল কত করে কে লিখেছেন, কিংবা এই কাব্যের শেষে কি ঘটেছে তাও আমাদের অজানা। এই কাব্যটা একটা অসম্পূর্ণ কাব্য আমাদের হাতে এসেছে, আমরা জানি না এই কাব্যের শেষে আসলে কি ঘটেছে। শ্রীকৃষ্ণ কাব্য গৌরচন্দ্র দাসের লেখা এই কাব্যে দেখা যায় যে 13টা খণ্ড। আমরা যে শ্রীকৃষ্ণ কাব্যের পুঁথি পেয়েছি সেখানে 13 খণ্ড আছে। সর্বশেষ খণ্ড হচ্ছে বিরহ খণ্ড। এটি যেহেতু শ্রীকৃষ্ণ তোমরা বুঝতেই পারছো যে এখানে আসলে রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর কথাই আমরা এই রাধা কৃষ্ণের চরিত্রের বাহিরেও এখানে আরো জানতে চরিত্র হয়, তার নাম হচ্ছে বড়াই চরিত্র, যাকে বলা হয় রেঞ্জার, যার মাধ্যমে রাধা কৃষ্ণকে আলাদা প্রদান করেছে। এখন তো চিঠির যুগে মানুষ চিঠি দিয়ে আদান প্রদান করতো, সেই সময় একজন ব্যক্তি এটা বড়াই রেঞ্জার চিঠি জানেই তো কৃষ্ণের কাছে এই যে রূপটা পায়, যদিও কাব্যের নাম কীর্তন কাব্য, এখানে আসলে কৃষ্ণের গুণ কীর্তনের থেকেও বড় ব্যক্তি এই তোমার উপস্থাপিত হয়েছে কৃষ্ণের বদনামের দিকটা। এখানে দেবতা কৃষ্ণ তোমরা জানো যে রাধা এবং কৃষ্ণ হচ্ছে দেব দেবীর মাহাত্ম আছে তাদের মধ্যে। কিন্তু এই শ্রীকৃষ্ণ কাব্যের পরিচালিত এমন ভাবে অঙ্কন করেছেন হচ্ছে যেন একদমই কোনো একটা ছেলে মহাত্মের ছেলে হিসেবে আমাদের
বহুত ভাবিতে হয়েছে, এটা আমার কথা না, সম্মানের কথা বলেছে। কৃষ্ণ কীর্তন তাতে কৃষ্ণ আছে কিন্তু কীর্তন নাই, এইভাবে এই আলোচনাটা আসে। এটিও 1916 সালে প্রকাশিত হয়েছে। কৃষ্ণ কীর্তন বাদ দিয়ে তোটা আর বাকি মধ্যযুগে যতগুলো কাব্য আছে কোনোটারই যেরকম একজন লেখক পাবে না। এটা নিয়েও মতভেদ ব্যক্ত করা হয় যে আসলে হতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ওই আসতে বৈষ্ণবদের পারতে থেকে লাগছে এসেছে। না এটা হয়তো একটা কোনো গ্রুপ ওয়ার্ক, হয়তো অনেকেই এই খবরগুলো আমরা পাইনি, বৈষ্ণবদের কাছে এসেছে। এগুলো কেন বলছি, কারণ আমরা মধ্যযুগের যতগুলো সাহিত্যের যে নাম তোমরা দেখতে পাচ্ছ, বৈষ্ণব, অনুবাদ কাব্য, এটি আসলে এক একটা ধারার নাম। ধারা ধারা কেন? কারণ এই মধ্যযুগে বৈষ্ণব পদ অনেকে লিখেছে, অনেক কবি লিখেছে এবং তাদের অনেক কবিতা আসছে। অনুবাদ কাব্য অনেক কবি অনুবাদ করেছে, অনেক ধরনের কাব্য অনুবাদ করেছে। এই জন্য এটাকে বলা হয় ধারা, কাব্য ধারা। আমরা প্রাচীন যুগে আমরা একটাই সাহিত্যকর্ম পেয়েছি, এটা আমি তোমাদেরকে বললাম। মধ্যযুগে এসে আমরা অনেকগুলো সাহিত্যকর্ম পাচ্ছি এবং এখানে আমরা বৈষ্ণবের সাহিত্য ধারা গড়ে উঠেছে। তার মধ্যে একদম প্রথম দিক থেকে আরেক থেকে বজায় রেখে বলি সবার আগে আসবে বৈষ্ণব পদ। এটি একটি ধারা, বৈষ্ণব পদ আগুন আগুন এই মধ্যযুগে বৈষ্ণব ধর্মের একটা পুনরুজ্জীবন ঘটেছে এবং সেক্ষেত্রে অবদান আছে আজকে দাও এগুলো হইতেছে তিনি বৈষ্ণব ধর্মকে আবার নতুন করে আমার বৈষ্ণবের প্রবর্তনটা তিনি প্রকাশ জনপ্রিয় তুলেছেন সবার মধ্যে। সেই চৈতন্যকে কেন্দ্র করেই মূলত তোমার মধ্যযুগে সাহিত্যের ধারা গড়ে ওঠে এবং মধ্যযুগে অনেকেই তোমার ভাগ করেছেন এইভাবে প্রাক চৈতন্য যুগ, মানে চৈতন্য পূর্ব যুগ, চৈতন্য সমসাময়িক যুগ এবং এই চৈতন্য পরবর্তী যুগ, এরকম ভাবে অনেকে লিখেছেন। চৈতন্য কিন্তু কবি ছিলেন না, এটা মনে রেখো। শ্রী চৈতন্য কোনো সাহিত্যিক ছিলেন না, তিনি একান্তই ছিলেন একজন ধর্মীয় প্রচারক। তিনি কবি ছিলেন না, কিন্তু তার নামে বাংলা সাহিত্যে বেশ বড় একটা প্রভাব রাখে। তার লেখার তোমার তার প্রভাবে লিখেন না। তো বৈষ্ণব পদাবলীতে আমরা একইভাবে যদি একটু ইতিহাস থেকে বৈষ্ণব পদাবলীতে আমরা কি কি পাই, এখানকার বিষয়ে লেখা বিষয়কে খেয়াল করে আমরা বলছি বাংলা শিক্ষার, এবং আমরা এগুলো বিস্তৃততে যাচ্ছি না, গ্রামীণ যাচ্ছি না, ছিল আমাদের মধ্যযুগে। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়ে রাধাকৃষ্ণের প্রেম, বৈষ্ণব পদাবলীর বিষয়ে রাধাকৃষ্ণের প্রেম, তবে দুইটা পার্থক্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে একদমই লৌকিক প্রেম, যে আমরা নারী পুরুষের প্রেম যে একটু করি সেই প্রেম। তবে বৈষ্ণব পদের প্রেম হচ্ছে তোমার কিছুটা ধর্মীয় দিক থেকে ব্যাখ্যা করা হয়। রাধা এবং কৃষ্ণ এখানে পুরোপুরি ধর্মীয় আবরণ উপস্থাপিত। কৃষ্ণ দেবতা, কৃষ্ণ বিষ্ণুর একজন অবতার হিসেবে আসবে। আর রাধা, রাধা হচ্ছে মানুষ। এখানে কৃষ্ণকে বলা হচ্ছে স্রষ্টার প্রতিরূপক এবং রাধা হচ্ছে মানুষ বা জীবাত্মা, আমরা যারা খ্রিস্টিয়ান তার প্রতিরূপক। এই যে রাধা এবং কৃষ্ণ, রাধা কৃষ্ণকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠছে, এই ব্যাকুলতাকে তুলনা করা হয় মানুষ যে তার স্রষ্টা হওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আমরা যে যে ধর্মেরই হই না কেন, আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছা আছে আমরা সত্য থেকে এসেছি এবং সত্য আমরা ফিরে যাবো। যেমন ইসলাম ধর্মে মানুষ মানুষকে আমরা কি বলি, তাই না, যে আমরা তার কাছ থেকেই এসেছি এবং তার কাছ থেকে ফিরে যাবো। এই যে চিন্তাটা, এই চিন্তাটাই কিন্তু এখানে প্রকাশিত হয়েছে এবং রাধার ক্ষেত্রে রাধা কৃষ্ণের এই বিষয়টাকে ব্যাখ্যা করা হয়েছে প্রেমের সম্পর্কের ভিত্তিতে। সেজন্য আমরা দেখি রাধা কৃষ্ণের বৈষ্ণব পদাবলী বলা